সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে আমরা ভারত এবং বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, ভারতের রাস্তায় আজকে শুধুমাত্র ছাত্ররা নেই, সেখানে দাঁড়িয়ে আছে একটি প্রজন্ম, যে প্রজন্মের অভিযোগ পরিশ্রম করেও সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা নেই। যে প্রশ্নপত্র ফাঁসের কথা বলা হচ্ছে তা ছিল বেসিক্যালি একটি স্ফুলিঙ্গ। আসল আগুন বহুদিন ধরে জমে থাকা ক্ষোভ। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি নরেন্দ্র মোদীর এক দশকের বেশি সময়ের শাসন ক্ষমতার বিরুদ্ধে তরুণদের একটি বড় রাজনৈতিক বার্তা? আরও প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী যে উগ্র হিন্দুত্ববাদী দর্শন নিয়ে ভারতকে নিজের অধীনে রাখার চেষ্টা করেছেন, তার সেই দর্শন, সেই চেষ্টা কি এখন ব্যর্থ হতে চলেছে কিনা? সুপ্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে মূলত ভারতের চলমান ছাত্র আন্দোলন এবং যা এখন গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে সে বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা খোঁজার চেষ্টা করব নরেন্দ্র মোদী ভারতকে কোন সুতোয় একতাবদ্ধ করে রাখার চেষ্টা করেছিলেন এবং কেন তা এখন ছুটে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ভারতের কোনো রাজনৈতিক নেতা বলছেন এর পেছনে বিদেশিদের ইন্ধন আছে এবং আন্দোলনকারীরা মূলত বিদেশিদের হাতিয়ার হয়ে এখানে কাজ করছে। বাস্তবতা কি তাই? এর সাথে আমরা আরেকটু যুক্ত করব, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে মোদী সরকার, সে বিষয়টি নিয়ে কথা বলবো। এবং বাংলাদেশের অর্থনীতির রূপান্তরের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বিশেষ একটি বক্তব্য দিয়েছেন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আমরা গত 3 দিন আগে বাংলাদেশের শিল্প বাণিজ্যের যে $1 ট্রিলিয়ন যে সম্ভাবনা নিয়ে কথা বলেছিলাম, প্রধানমন্ত্রী আজকে প্রায় একই সুরে একই বিষয়ে কথা বলেছেন। তাহলে কি আমরা আসলে এমন একটা উন্নয়নের দিকে যাচ্ছি যা সত্যিকারের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে দেবে? সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের টক উইথ সিরাজ ইনসাইটের সাথেই থাকুন এবং আশা করছি এই আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন ছিল এটি কি শুধুমাত্র একটি ছাত্র আন্দোলন কিনা। তারপরে প্রশ্ন ছিল, নাকি নরেন্দ্র মোদীর এক দশকের শাসন ব্যবস্থার বিরুদ্ধে সঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশের বিষয়ে ছাত্রদের পক্ষ থেকে বড় কোনো রাজনৈতিক বার্তা। আরও প্রশ্ন ছিল, মোদী যে দর্শন দিয়ে, যেভাবে হিন্দুত্ববাদ দিয়ে ভারতকে এক সুতোই বেঁধে রাখতে চেয়েছিলেন, তার সেই দর্শন, তার সেই কৌশল এবং তার সেই প্রচেষ্টা তা কি এখন ব্যর্থ হতে চলেছে? এর সাথে কি বিদেশিদের ইন্ধন আছে, নাকি দেশের ভেতরে জমে থাকা সামাজিক ও রাজনৈতিক ক্ষোভের কারণে এই আন্দোলন ঘূর্ণাবর্তে পাক খাচ্ছে? চলুন আমরা বিস্তারিত কথা বলি। প্রথম কথা হচ্ছে, এটি কি শুধু এখন একটা ছাত্র আন্দোলন আছে? মোটেই না। এটা এখন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, সামাজিক আন্দোলন, সুশীল সমাজের আন্দোলন, পেশাজীবীদের আন্দোলন, অভিভাবকদের আন্দোলন, সবার আন্দোলন, অর্থাৎ একটা গণ আন্দোলন, সর্বমুখী একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আমরা এতদিনে নিশ্চয়ই জেনেছি কেন এই আন্দোলন হচ্ছে। সবাই জানি যে প্রশ্নপত্র ফাঁস এবং বেকারত্ব, কর্মসংস্থান না থাকা, এরকম বেশ কিছু বিষয় নিয়ে এই আন্দোলন গড়ে উঠেছে। আন্দোলন করছে কারা? সেই তুচ্ছ তাচ্ছিল্য করা তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি, তারা আন্দোলন করছে। ককরোচ জনতা পার্টির প্রধান যিনি, অভিজিৎ দীপকে, তিনি কিন্তু আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির ছাত্র। তিনি ভারতে অবস্থান করে এই আন্দোলন সংগঠিত করেনি। তিনি এই আন্দোলন অনেক দিন থেকে গড়ে তুলেছেন ডিজিটাল প্ল্যাটফর্মে এবং একটা পর্যায়ে একেবারে রাজপথে নেমে এখন সেই আন্দোলন চলছে। আন্দোলনের তীব্রতা এতই বেশি হয়েছে, আরও 2 দিন আগে মোদী সরকার ব্যাপক ধরপকড়, মারপিট, নির্যাতন চালিয়েছে আন্দোলনকারীদের উপরে। এই আন্দোলনে একত্রতা প্রকাশ করতে গিয়ে কংগ্রেসের
শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়েছিল। যখনই এইরকম শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে আটক করা হয়েছে তখনই বোঝা গেছে যে এই আন্দোলন একেবারে চূড়ান্ত রূপ লাভ করবে। এই আন্দোলনে মোদী সরকার আরও ঘি ঢালল, অর্থাৎ আগুন আরও বেশি জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করল এবং হয়েছেও তাই। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ছাত্রদের একটা দাবি মেনে নিয়েছেন যে এই যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যারা জড়িত দোষী তাদের দ্রুত আইনে বিচার করা হবে, দ্রুত আদালতে বিচার করা হবে। কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখন আর এই আশ্বাসে আশ্বস্ত হতে চায় না, হচ্ছে না। তারা আগামীকাল 24 জুলাই ভারতব্যাপী এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিটা জেলায় এক দাবিতে আন্দোলন। সেটা কি? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি, পাশাপাশি যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সরকারের পতন আন্দোলনও এখান থেকে গড়ে উঠতে পারে। ছাত্ররা বা এই যে আন্দোলনে যারা ভূমিকা রাখছে, হাজার হাজার হয়তো লাখ লাখ, তারা কেন, কি কারণে এই আন্দোলনটা গড়ে উঠবে? মূল দাবি প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি, শিক্ষা সংস্কার ইত্যাদি ইত্যাদি। এই যে প্রশ্নপত্র ফাঁস, এতে আসলে কি সমস্যা তৈরি হয়? সমস্যাটা তৈরি হয় অনেক বড়। শোনা যাচ্ছে প্রশ্নপত্র ফাঁস, কিন্তু এর সাথে ভবিষ্যতের অনেক বড় কিছু ঘটনা জড়িত থাকে। যেমন যে ছাত্রটা ক্লাসে হয়তো ফার্স্ট বয়, ভালো ছাত্র, ভালো লেখাপড়া করে ভালো পরীক্ষা দিতে গেছে, কিন্তু যে ব্যক্তি প্রশ্ন ফাঁস করে প্রশ্নপত্র হাতে পেয়ে আগেই এই যে ফার্স্ট বয় বা সেকেন্ড বয় তার চেয়ে অনেক ভালো জেনে বুঝে পরীক্ষা দিতে পারলো, অর্থাৎ যে ছেলের হাতে বা যে মেয়ের হাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে চলে এসেছে সে তো জানে পরীক্ষায় কি কি আসছে, সে সেইভাবে সেইগুলোই মুখস্থ করে সেইগুলোই লেখার ব্যবস্থা করে অনেক ভালো রেজাল্ট করে ফেললো। কিন্তু বেসিক্যালি তো তার মেধা, তার ব্রেন তো ওই রকম না। অথচ ফার্স্ট বয় সেকেন্ড বয় সে মেডিকেলে চান্স পাইলো না, ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেলো না, অথবা বড় কোনো কিছু সাবজেক্টে চান্স পেলো না, তাহলে কি দাঁড়ালো? অথচ এই ছেলের ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কিছু হওয়ার কথা ছিল, বা প্রশাসন ক্যাডারে, বিসিএস ক্যাডার মতো এই সমস্ত ক্যাডারে চাকরি করার কথা ছিল, সরকারি প্রশাসনে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কারণে যারা প্রশ্ন হাতে পেয়েছিল তারাই নিয়ে গেল ভালো নাম্বার, ভালো কিছু, বা মেডিকেলে চান্স পেল, ইঞ্জিনিয়ারিং চান্স পেল। এই যে ভালো ছাত্র ছাত্রীদের রেজাল্ট খারাপ হয়ে গেল, তারা চান্স পেল না, তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে গেল। ফলে শোনা যাচ্ছে প্রশ্নপত্র ফাঁস, এটা কিন্তু অনেক বড় ঘটনা। এই বড় ঘটনার সুরাহা করার জন্য শিক্ষার্থীরা অনেক আগেই দাবি জানিয়েছিল, কিন্তু মোদী সরকার কানে তোলেনি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কানে তোলেনি এবং তাদের এই দাবি দেওয়াকে পাত্তাই দেয়। গড়ে উঠল আন্দোলন। এখন আন্দোলন এমন পর্যায়ে যে আন্দোলন থেকে ভারতের লোকজনকে এখন নিবৃত্ত করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের জন্য। নরেন্দ্র মোদী সরকারের ধারণা ছিল তিনি যে উগ্র হিন্দুত্ববাদী দর্শন দিয়ে বহুদিন ধরে ভারত শাসন করছেন এবং তিনি যেভাবে ক্ষমতায় একের পর এক আসছেন, তাতে তার ভেতরে ধারণা ছিল তার এই হিন্দুত্ববাদী দর্শন ভারতের সমস্ত মানুষ গিলেছে এবং তার ক্ষমতা এখন নিরঙ্কুশ। কিন্তু বাস্তবতা হচ্ছে এই আন্দোলন একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতের জনগণকে, বিজেপিকে, নরেন্দ্র মোদীকে এবং আশপাশের বহু দেশকে এবং বিশ্ববাসীকেও, যে নরেন্দ্র মোদী যে উগ্র হিন্দুত্ববাদী দর্শনের আওতায় পুরো ভারতকে এক করে রাখতে চেয়েছিল এবং তার কবজায়, তার অধীনে রাখতে চেয়েছিল, এবং তিনি যতদিন বেঁচে আছেন সম্ভবত তিনি প্রধানমন্ত্রী ভারতের, এরকম একটা অনুভূতি তার ভেতরে ছিল। সম্ভবত এই বিষয়টা ভেঙে গেল, এই বিষয়টার অবসান ঘটতে যাচ্ছে। আন্দোলনের অনেক কিছু এখন আগামীকালের কর্মসূচির উপরে নির্ভর করছে। যদি আগামীকালের কর্মসূচি খুব বড় রকমের সমর্থন পায়, জনসমর্থন পায়, সারা ভারতে কিন্তু এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই জন্যই প্রতি জেলায় জেলায় এই কর্মসূচি পালনের এক দফার দাবিতে আন্দোলন ঘোষণা করা হয়েছে। এক দফা মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা দিয়েছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করা হবে, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের ব্যাপারে তিনি কিন্তু কিছু বলেনি। সেক্ষেত্রে আগামীকালের ভেতরে যদি এর সমাধান না হয় তাহলে আগামীকাল হয়তো বড় একটা আন্দোলন গড়ে উঠবে। এই বড় আন্দোলন যদি গড়ে ওঠে
তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর গদি নড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি কল্পনা করতে পারেন, ভারতে 15 থেকে 29 বছর বয়সী, এই বয়সী লোকজনের সংখ্যা 36 থেকে 37 কোটি। এর ভেতরে প্রায় 4 কোটি বেকার, এবং অনেক মানুষ আছে যারা খুবই কম বেতনের নামকা অবস্থায় একটা চাকরি করে। এবং ব্যাপক বৈষম্য ভারতের সমাজে, এটা আমরা সবাই কম বেশি জানি। সেখানে নানা রকমের কাস্টের প্রথাগত যে বর্ণ ভেদাভেদ, এগুলো নানা রকমের বৈষম্য আছে। এই জায়গায় সমাজের নিম্ন শ্রেণী বা সাধারণ মানুষের ভারতের সমাজে তাদের কোনো ঠাঁই নেই, অবস্থান নেই। এর অবসান ঘটানোর জন্য মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছে। সেক্ষেত্রে মোদির দর্শন এখানে কি? হিন্দুত্ববাদী দর্শন, ভারত মাতার দর্শন, বৃহত্তর ইন্ডিয়ার দর্শন, কোন দর্শন আর এখানে কাজ করছে না। এখানে সবাই মূলত যার যার পেট, যার যার সুবিধা, যার যার স্বার্থ দেখছে। এই যে যার যার স্বার্থ, যার যার পেট, যার যার সুবিধা, এই রকম সুবিধা 4 কোটি বেকারের যদি হয়ে পড়ে, এবং এই 4 কোটি বেকার যদি শুধুমাত্র 4 কোটি বেকার ভারতে নামে, তাহলে নরেন্দ্র মোদীর গদি উল্টে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে এখন নরেন্দ্র মোদী যতই বলুক, বা তার প্রশাসনে বা বিজেপির লোকজন যদি এই কথা বলতে থাকে যে এটা বিদেশিদের ইন্ধনে এই আন্দোলন হচ্ছে, বিদেশিরা ভারতকে ভাঙতে চায়, ভারতের একতা নষ্ট করতে চায়, ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, ভারতের সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে, এই সমস্ত মনে হয় আন্দোলনকারীদের প্রভাবিত করতে পারবে না। আন্দোলনকারীরা সরকারের এই সমস্ত বক্তব্য শুনবে না। এবং এর সাথে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের, সমাজের বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক, সুশীল শ্রেণী, বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে জড়িত হয়ে গেছে, এবং এর সাথে শুধুমাত্র এখন শিক্ষার্থীরা না, বেকার, যুবশ্রেণী, অভিভাবক, সব পর্যায়ের লোকজন আছে। সেক্ষেত্রে এই আন্দোলন মোদী সরকারের জন্য ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যে আন্দোলনের পরিণতিতে এমনও যদি ঘটে যে মোদী সরকারের পতন হয়ে যাচ্ছে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সম্ভবত ভারতে একটা নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। এই আন্দোলন অনেক দিন ধরে চললেও নরেন্দ্র মোদী কিন্তু একেবারে গায়ে মাখেননি, আমলেই নেননি এবং চুপ ছিলেন। কিন্তু এখন যখন যন্তর মন্তরে এবং ভারতের পার্লামেন্ট ভবনের সামনে যখন লোকজন জড়ো হলো, ব্যাপক মাত্রায় পুলিশের সাথে দাঙ্গা হাঙ্গামা হলো, সংঘর্ষ হলো, মানুষ রক্তাক্ত হলো, আহত হলো, ধরপাকড় চললো, এবং পুলিশের ব্যারিকেড সমস্ত সবকিছু ভেঙে যখন সংসদ ভবনের কাছে চলে গেল, আন্দোলন যখন একদম অগ্নিকুণ্ডলিতে পরিণত হলো, তখন নরেন্দ্র মোদী নড়ে চড়ে বসেছেন এবং নরেন্দ্র মোদী বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। কিন্তু একথা খুবই পরিষ্কার, আন্দোলনকারীরা নরেন্দ্র মোদীর এই কথায় কিন্তু আশ্বস্ত হতে পারেনি, যার ফলে তারা নতুন কর্মসূচি দিয়েছে, এবং এই নতুন কর্মসূচির পরিণতি সম্ভবত বড় রকমের খেসারত দিতে হবে। এই আন্দোলনের কর্মসূচির পরিণতিতে সম্ভবত মোদী সরকারকে বড় রকমের খেসারত দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের ব্যাপারে মোদী সরকারের চিঠি পাঠানো নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম। আমরা সবাই জানি, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের পরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এরপরে নতুন করে এখন যে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই আমন্ত্রণ হচ্ছে ভারতে আগামী সেপ্টেম্বর মাসে ব্রিক্স সম্মেলন হবে। সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফরে যাবেন কিনা সেটা একটা ব্যাপার, এবং আগের আমন্ত্রণে তারেক রহমান ভারত সফরে যাননি কেন সেটাও একটা ব্যাপার। এখানে একটা বিষয় মনে রাখার দরকার, ভারত আমাদের প্রতিবেশী দেশ। সেই জায়গা থেকে তারা হয়তো তাদের কৌশলের কারণে, ভূ রাজনীতির কৌশল তো সবার থাকে, আঞ্চলিক রাজনীতি, কূটনীতি, অনেক কিছুর হিসাব নিকাশ তো প্রত্যেক সরকারে থাকে। সেই জায়গা থেকে তারা তারেক রহমানকে প্রথমে ভারত সফর করিয়ে একটা কিছু অর্জন করতে চেয়েছিল, হয়তোবা এমন একটা ফ্লেভার দিতে চেয়েছিল। বাংলাদেশের নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই ভারত সফরে গেছে। এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট কিন্তু ভীষণভাবে জাজল্যমান, একেবারে তরতাজা।
এই তরতাজা অনুভূতি সেন্টিমেন্টের ভেতরে যদি সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতেন, তাহলে কিন্তু সহজেই তার বিরুদ্ধে একটা জনমত উস্কে দেওয়া যেত যে এই যে তারেক রহমান ক্ষমতায় এসে সর্বপ্রথম ভারত সফর গেল, ভারতের কাছে তারেক রহমান দস্তখত দিয়ে ক্ষমতা এসেছে, তার ঋণ শোধ করার জন্য এখন তারেক রহমান ভারতে গেল। কিন্তু তারেক রহমান এই কাজটা করেননি। তাতে ভারত নাখোশ হলেও হতে পারে, কিন্তু তারেক রহমান এই পলিটিক্স করার কাউকে সুযোগ দেননি। এখন সেপ্টেম্বরে যে ব্রিক্সের আমন্ত্রণ, সেখানে শুধু তো ভারতের প্রশ্ন না, সেখানে থাকবে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ইরান, সৌদি আরব, দুবাই, পাকিস্তান, এরকম অনেক দেশ থাকবে, অনেক দেশ আছে এখন ব্রিক্সে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা আন্তর্জাতিক বড় সম্মেলনে যোগ দিতে যদি যান, তাহলে যেতেই পারেন। ভারত সফরের আলাদা কোনো নাম হচ্ছে না। সবচেয়ে বড় কথা, ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন না, যেতে পারবেন না এমন তো কোনো কথা না। কিন্তু যদি এই সফরে যান, তাহলে ব্রিক্সের সফরে যাচ্ছেন, এটা আরো সহজ সুন্দর হলো তার জন্য। আমি একথা বলছি না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো ভারত সফরে যাবেন না বা ভারত সফর করার দোষে, কিন্তু এখন যে সফরে যাচ্ছেন সেটা মূলত ব্রিক্সের সম্মেলনে যোগ দেওয়ার জন্য। যদি তিনি যান, তাহলে কিন্তু ব্যাপারটা এইরকম একটা প্রেক্ষাপটে থাকলো। আর একটা প্রসঙ্গ ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বলেছেন 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে চান। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু গত 3 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে $1 ট্রিলিয়ন বাণিজ্য বাংলাদেশের সামনে অফুরন্ত সুযোগ। আসলে আমরা কোথায় এবং আমরা কি করতে পারি, আমি সেখানে যে কথাগুলো বলেছিলাম তার ম্যাক্সিমাম কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ দিয়ে আজকে বের হয়েছে। আমাদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের এই যে 2034 সালের ভেতরে $1 ট্রিলিয়ন অর্থনীতি করার যে স্বপ্ন দেখালেন তিনি, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে, সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে গেলে আমাদের কি করণীয় উচিত, আমাদের সামনে সম্ভাবনা কি, আমাদের সামনে বাধা কি, আমাদের তরুণ সমাজ, আমাদের জনশক্তি, আমাদের শিক্ষিত সমাজ, আমাদের দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা, দক্ষ জনশক্তি গড়ে তোলা, ভাষায়, কাজে, কর্মে, দক্ষতায়, এই সব ব্যাপারেই মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। যে পরিকল্পনা, যে রূপরেখা তিনি দিয়েছেন, এবং সেখানে বিদেশি বিনিয়োগের কথা বলেছেন। বিদেশি বিনিয়োগ যদি আমাদের আনতে হয়, তাহলে আমাদের কি থাকতে হবে? আমাদের অর্থনীতিকে যদি সত্যিকারেই স্ফীত করতে হয়, মোটা করতে হয়, বড় করতে হয়, তাহলে আমাদের কি থাকতে হবে? বিদেশি বিনিয়োগ মাস্ট। বিদেশি বিনিয়োগ করতে গেলে কি আমাদের বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ লাগবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি করতে হবে। চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, ফাইল আটকে সুবিধা নেওয়া, আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা, সব কিছু দূর করতে হবে। এই সমস্ত করতে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত কঠোর অবস্থানে থেকে এবং গঠনমূলক অবস্থানে থেকে অনেক কাজ করতে হবে। এবং শুধু একা প্রধানমন্ত্রী কাজ করলে হবে না, তার সাথে প্রশাসনের, দেশের সবাইকেই সহযোগিতা করা প্রয়োজন। সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এই বিষয়গুলো কতটুকু এনশিওর করা যাবে, এই জায়গায় সরকার এবং বিরোধী দলের একটা অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা দরকার। সেইটুকু, সেই অবস্থাটা বিরোধী দলগুলোর পক্ষ থেকে কতটুকু দেয়া হবে, কতটা সমন্বয় সহযোগিতা করা হবে, আবার সরকারের পক্ষ থেকে বিরোধী দলের কাছে কতটুকু সাহায্য, সহযোগিতা, সমন্বয় চাওয়া হবে, করতে বলা হবে এবং করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। অনেক কিছু আমাদের সামনে পড়ে রয়েছে। এই সমস্ত সবগুলো যদি করতে পারি, আমাদের জন্য রিয়েলি অনেক অনেক বড়, সুন্দর, উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের ডেভেলপমেন্ট, আমাদের উন্নতি মোটেই অসম্ভব কিছু নয়। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শুধু অপেক্ষাই করি এবং আমরা সবাই যার যার অঙ্গন থেকে কাজ করার চেষ্টা করি। এই যে $1 ট্রিলিয়ন অর্থনীতি, বাংলাদেশ যে একটা উদীয়মান শক্তি, এই শক্তি আরও চাঙ্গা হোক, আরও শক্তিশালী হোক, আরও বিকশিত হোক, সেই জন্য যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সেই সমস্ত উদ্যোগ নেওয়া হোক। এবং দেশের নাগরিক হিসেবে আমাদের সবার, যার যেখানে যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করি। তবে একটা কথা সবার শেষে বলতেই হবে, এখানে মূল দায়িত্ব, মূল কাজ সরকারকেই করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার সুশাসন, আইনের শাসন, দুর্নীতি দমন, চাঁদাবাজি বন্ধ এবং বিরোধী দলগুলোর সাথে দারুণ একটা সমন্বয় অপরিহার্য যদি আমরা উন্নত বাংলাদেশকে চাই, যদি আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে
আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হিন্দুত্ববাদী দর্শনের সুতোয় পুরো ভারতকে বেঁধে রেখে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলেন এবং তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন আজীবন ভারতের প্রধানমন্ত্রী থাকবেন, তার সেই স্বপ্ন কি এখন ভেঙে যেতে বসেছে কিনা, সেই সম্ভাবনা তৈরি হয়েছে কিনা? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং টক উইথ সিরাজ ইনসাইটের সাথেই থাকবেন। দর্শক, আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।